নমস্কার, প্রাইম ডেস্কের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। প্রথমবারের মতো রাজ্যে আয়োজিত প্রবাসী ত্রিপুরাবাসী সামিট হয়ে উঠল আবেগ, স্মৃতি ও ভবিষ্যৎ ভাবনার এক অনন্য মিলন মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশে কর্মরত প্রবাসী ত্রিপুরাবাসীদের সঙ্গে রাজ্যের উন্নয়ন যাত্রার সেতু বন্ধন গড়ে তুলতে আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হলো প্রবাসী ত্রিপুরাবাসী সামিট। এটি কেবল একটি আনুষ্ঠানিক আয়োজনই ছিল না, বরং স্মৃতি, শিকড় ও দায়িত্ববোধে ভরা এক গভীর আবেগের মিলন মঞ্চ ছিল এই সামিট। এই সামিট রাজ্যের মাটিতে ফিরিয়ে এনেছে সেই সব মানুষকে যাদের জীবন ও কর্ম বহুদূরে বিস্তৃত হলেও হৃদয়ের ঠিকানায় আজও লেখা আছে ত্রিপুরা। দেশের নানা রাজ্য কিংবা বিদেশের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এই প্রবাসী ত্রিপুরাবাসীরা একসময় স্বপ্নের খোঁজে ঘর ছেড়েছিলেন। সে সময় রাজ্যে সুযোগ সুবিধা ছিল সীমিত, পরিকাঠামো ছিল অপর্যাপ্ত। সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। সেই পরিবর্তনের বার্তাকে গুরুত্ব দিয়ে গুড গভর্নেন্স ডিপার্টমেন্টের অধীন ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন বা টিআইএফটির মাধ্যমে করা হয়েছে এই মিলনসূচক আয়োজন। এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে নতুন ত্রিপুরা গড়ার জন্য প্রবাসী ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমার মনে হয় এই যে প্ল্যাটফর্ম একটা হলো, এই প্ল্যাটফর্মে কিন্তু একটা সুযোগ ঘটলো। আমি জানি আপনাদের এখানে যারা আছেন রুটকে কিন্তু কেউ ভুলে না। আই এম শিওর যে আমার যেটা এখানে যিনি অ্যানাউন্স করছিলেন শুভ্র কি সুন্দরভাবে বলছিলেন যে শুটকি মাছ থেকে আরম্ভ করে সব কিছুই উনি বলেছেন, এবং এগুলো কিন্তু টান, এগুলোর থেকে কেউ বেরোতে পারবে না। এবং চেয়ারম্যান সাহেব যেটা বললেন বন্ধন গ্রুপের, যে এটাই থাকবে যে আমরা কি করে গেলাম ত্রিপুরার জন্য। প্রচুর ধন দৌলত সবই হবে, কিন্তু ত্রিপুরার জন্য যখন কিছু করবেন, আমি একটা নতুন নাম এখন দিয়েছি, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমি বলতাম আগে আমরা খুব, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আমাদের এই অপারেশন সিন্দুরের পর উনি বললেন কি যে নিউ ইন্ডিয়া, তো নিউ ইন্ডিয়া যখন বললেন আমি বললাম যে এটা তো ঠিকই, নিউ ইন্ডিয়া কী করে হবে যদি নিউ স্টেটস না হয়। এর জন্য নিউ ত্রিপুরা আজকাল আমি খুব ভাষণে বলি যে নিউ ত্রিপুরা, আর নিউ ত্রিপুরা তৈরি করার যে আমরা তো করছি আমাদের তরফ থেকে, কিন্তু আপনারা কিন্তু বড় কাণ্ডারি হবেন আমি নিশ্চিত আগামী দিনে। এই প্ল্যাটফর্মে আপনারা এখানে বলা হয়েছে যে একটা পোর্টাল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি যদি হয়, এবং গভর্নমেন্টের সাথে কিভাবে কানেক্ট করা যায় আমরা নিশ্চয়ই বিষয়ে আলোচনা করব। শোকের আবহে সদ্য প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরুতেই তার বিদেহী আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পূর্ব নির্ধারিত সব সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণভাবে বাতিল করা হয়। ফলে সামিটটির রূপ নেয় একান্তই আলোচনা ও পারস্পরিক ভাব বিনিময়ের পরিসরে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন, এই সামিট কোনো একদিনের আবেগী মিলন নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সংযোগের সূচনা। প্রবাসী ত্রিপুরাবাসীদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে রাজ্যের চলমান উন্নয়ন যাত্রার সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, প্রযুক্তি ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। এমন সময় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ রাজ্যের অগ্রগতিকে আরো গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের ত্রিপুরাতে যে এখানে অনেক বিষয় আলোচনা করেছে, ইন্ডাস্ট্রির থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং এডুকেশন, হেলথ সেক্টরে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের এখানে যে বিষয়টা আপনারা সবাই জানেন, আপনাদেরকে আর নতুন করে বলার দরকার নেই, তবুও শুধু মনে করানোর জন্য, রাবার, ব্যাম্বো, আগর, ন্যাচারাল গ্যাস, অ্যাগ্রো অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস, টি, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম অ্যান্ড ট্যুরিজমের উপরে আপনারা চিন্তা করতে পারেন। সেখানে আনট্যাপড আছে অনেক জায়গায়, সেগুলোকে যদি এই বিষয়ের উপরে যদি আপনারা চিন্তা করেন নিশ্চয়ই আরও, কারণ আমাদের অনেকগুলো পলিসিও আছে, আমি বলবো এগুলো। এবং
আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন, সেই ইজ অফ ডুইংয়ের যা যা দরকার আমরা সেই কাজটা করছি। এশিয়ান ডেভেলপমেন্ট এডিবি ফান্ড থেকে আমরা যে সাপোর্ট আমরা পেয়েছি প্রায় ₹720 crore to strengthen the infrastructure in the industrial estates, 3 sector specific industrial parks and 1 specific special economic zone, যেটা আমি একটু আগে বললাম যে সাবরুমে আমরা করেছি। কাজে এইগুলো নিয়ে আপনারা একটু ভাবতে পারেন। আলোচনা মঞ্চে প্রবাসী ত্রিপুরাবাসীদের সাফল্যের গল্প কেবল ব্যক্তিগত অর্জনের বিবরণেই সীমাবদ্ধ থাকেনি, তা হয়ে উঠেছে রাজ্যের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। অভিজ্ঞতার আদান প্রদান, ভাবনার সংযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্য দিয়ে ত্রিপুরার উন্নয়ন যাত্রায় একটি শক্ত ভিত গড়ে তোলার প্রত্যাশা উঠে আসে আলোচনায়। সব মিলিয়ে প্রবাসী ত্রিপুরাবাসী সামিট হয়ে ওঠে এক বিশেষ মুহূর্ত, যেখানে সুখের নীরবতা, স্মৃতির আবেশ ও আগামীর স্বপ্ন ছিল এক সূত্রে গাথা। একদিকে যেমন মাটির টানে ঘরে ফেরার আবেগকে স্পর্শ করেছে এই আয়োজন, তেমনি ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণে প্রবাসী ত্রিপুরাবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করার পথে একটি অর্থবহ ও দূরদর্শী সূচনা বিন্দু হয়ে রইল এই সামিট। এদিনের সামিটে অংশ নেন 88 জন প্রবাসী ত্রিপুরাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ককবরকের রোমান লিপির পরিবর্তে দেশীয় লিপির ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হেজামারার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাঙালি হলেও ত্রিপুরাবাসীদের পরিচিতি ত্রিপুরী হবে না কেন তা নিয়ে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2025 সালের মন কি বাত রেডিও কার্যক্রমের সর্বশেষ এপিসোড। এদিন TTAADCর হেজামারা সিমলা মাল্টিপারপাস কমিউনিটি হলে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই কার্যক্রম শেষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনজাতি এবং ককবরক ভাষার উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কোনো বিদেশি লিপি যেহেতু অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত হবে না, তাই ককবরকে রোমান লিপির পরিবর্তে তামিলের মতো যে কোনো দেশীয় লিপি ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ককবরকের যে উন্নয়ন, তার জন্য এই গভর্নমেন্ট ককবরক নিয়ে কিন্তু আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি। ভাষার সাথে ককবরক এই সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করছে, এর আগে কেউ করেনি। আমরা ককবরককে উন্নয়ন করার জন্য, মণিপুরি ভাষাকে উন্নয়ন করার জন্য অন্যান্য যেসব সংখ্যালঘু ভাষা উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা তারও ব্যবস্থা করছি। আমাদের যে সমস্যা সেটা হচ্ছে, আমরা যেটা বলছি যে 8th শিডিউলের মধ্যে কোনো অবস্থায় মানে যেটা আগামী দিন আগামী ভবিষ্যতে যেটাকে মান্যতাই থাকবে না, আমরা হারিয়ে যাব আমাদের জনজাতিদের। আমরা বলছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা হারাতে চাই না। তো যদি না আমরা হারাতে চাই, তো আমাদের যেভাবে আমাদের মায়েরা বোনেরা সুন্দর সুন্দর এই যে পাঁচরা বানায় বা এই যে রিসা বানায়, তো এইগুলো তো আমাদের জন্য একটা গর্বের বিষয়। সেটাকে নিয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে আজকে জিআই ট্যাগ পেয়েছি। তা আমরা কেন অন্য জায়গার থেকে এনে আমরা স্ক্রিপ্ট আমরা ব্যবহার করব? আমাদের একদম স্ট্যান্ড ক্লিয়ার যে কোনো অবস্থায় আমরা স্ক্রিপ্ট ককবরককে আমরা যত উঁচুতে আমরা উঠাতে পারি আমরা উঠাবো। যদি আমাদের চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট থাকে, তাহলে কেন আমরা আরেক বিদেশি স্ক্রিপ্ট আমরা নেব? অনেকে অনেক যুক্তি দেখাবে, এমুক জায়গায় তেমুক আছে, এমুক জায়গায় তেমুক আছে। এইগুলো কেন? আমি এমুক জায়গায় আছে তা আমি ওইভাবেই চলবো? ওই জায়গায় কেন আছে? ওইখানকার যে হিস্টোরিক্যাল বিষয় আছে তারা জানে। আমরা আমাদের মতো চলবো। নেক্সট যে জেনারেশন আছে তাদের কাছে যখন আপনি বলবেন যে এটা আমাদের সৃষ্টি, আজকে ইনোভেটিভ আইডিয়ার কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে আমি বলছি না যে আজকে এখানে দেখুন তামিলনাড়ুর যে কথা বললো, তামিলনাড়ু একদম ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো যে ভাষা, সেটা তামিলনাড়ুর কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আমি দরকার পড়লে আমার দেশের যে ভাষা বা স্ক্রিপ্ট আছে সেটাকে আমরা ব্যবহার করব। হিন্দুস্তানের বাইরে গেলে দেশের যে কোনো প্রান্তে বসবাসকারীদের পরিচিতি যেমন হয় হিন্দুস্তানি, তেমনি বাঙালি হলেও ত্রিপুরার বাইরে গেলে যে কোনো ত্রিপুরাবাসীর পরিচিতি ত্রিপুরী হবে না কেন তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
যে আমি যখন হিন্দুস্তান থেকে বাইরে যাই, আমি সেদিনও আমি এক জায়গায় আমি প্রোগ্রামে বলছিলাম, হিন্দুস্তান থেকে যদি আমরা যখন বেরোই তখন এই হিন্দুস্তানে সব আছে, এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বুদ্ধিস্টও আছে, এখানে খ্রিস্টানও আছে, তো এখানে আবার আমরা যদি বিহারিও আছে, এখানে মণিপুরিও আছে, বাঙালি আছে, আমাদের ত্রিপুরীয় আছে। তো যদি বাইরে যায় তাকে আমরা বাইরে যখন যাই আমরা কি বলি, আমরা হিন্দুস্তানি বলি কি না, হিন্দুস্তানি। তো আমি যদি ত্রিপুরাতে আমি বাস করি, আজকে ত্রিপুরী যারা আছেন ওরা তো শুধু ত্রিপুরার না, ত্রিপুরার বাইরেও তো গারো আছে, এখানে চাকমা আছে, অন্যান্য আরও সাব ট্রাইবস আছে। তো এরা তো সবাই ত্রিপুরী না, কিন্তু আমরা ত্রিপুরার থেকে এসেছি, আমি বাঙালি হয়ে বাইরে গেলে আমি বলবো আমরা ত্রিপুরী। যদি হিন্দুস্তান থেকে বাইরে গিয়ে আমরা হিন্দুস্তান বলি তা আমরা কেন ত্রিপুরী হব না? তো এই ধরনের একটা ভ্রান্ত ইউনিটি ইন ডাইভার্সিটি, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে এত সুন্দর আমরা এই দেশ, সেটাকে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা মানে এত বৈচিত্র্যের মধ্যে আমরা সবাই এক, এবং একে পার্ট ডিভাইড করে করে মানুষকে ভুল বুঝিয়ে সেগুলো করছে। আমরা চাই আমাদের এখানে, আপনারা সবাই জানেন যে আমাদের ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। কী ডিসিশন নিয়েছি? যে আমাদের যে জনজাতিদের জন্য যে স্কিমগুলো করি সেগুলো যেন ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে দেখতে পাই, ভালো করে একজন অফিসারকে খালি দিয়েছি। এইবার আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি, সাব ডিভিশনাল লেভেলে আমাদের যে টিসিএস লেভেলের অফিসার দিয়েছি, ডিস্ট্রিক্ট লেভেলেও টিসিএস অফিসার আমরা দিয়েছি। শুধু তাদের কাজ হবে যাতে জনজাতি যারা স্কিমগুলো আছে যদি যায় কেউ, সাথে সাথে শুধু এদের কাজ হবে। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্দেশ্য একটাই, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ভারতীয় জনতা পার্টিকে সমাজের তৃণমূল স্তরে নিয়ে যাওয়া। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যা নিঃসন্দেহে বিশেষ করে জনজাতি এলাকাগুলিতে বিশেষ মাইলেজ দেবে ভারতীয় জনতা পার্টিকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ভিও রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারের অন্যতম বৃহৎ বার্ষিক আয়োজন ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা আবারও একত্রিত করতে চলেছে শিল্প, বাণিজ্য ও উদ্যোক্তাদের। 29 জানুয়ারি থেকে শুরু হবে শিল্প ও বাণিজ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, হস্ততাঁত ও হস্তশিল্প, স্টার্টআপ এবং স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলা রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। 36তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা 2026-এর মাধ্যমে আবারও শিল্প, বাণিজ্য ও উদ্যোক্তাদের এক এবং অভিন্ন মঞ্চে নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। শিল্প ও বাণিজ্য দপ্তর এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম বা TIDCL এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা শুরু হবে আগামী 29 জানুয়ারি এবং চলবে 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। আগরতলার হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা। রবিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে TIDCL কর্তৃপক্ষ। অন্যতম একটা বৃহৎ মেলা, এটি একটি বার্ষিক শিল্প বাণিজ্যিক অনুষ্ঠান যার লক্ষ্য শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প, স্টার্টআপ, হস্ততাঁত ও হস্তশিল্প, স্বনির্ভর গোষ্ঠী এবং উদ্যোক্তাদের উন্নয়ন সাধন করা এবং ব্যবসার ব্যাপক প্রচার, যোগাযোগ ও বাজার সম্প্রসারণের জন্য একটি অভিন্ন মঞ্চ প্রদান করা। এবছর শিল্প বাণিজ্য দপ্তর এবং শিল্প উন্নয়ন নিগম যৌথভাবে 36তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা 2026 আয়োজন করছে। আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ, যেটা আমাদের হাপানিয়ায় অবস্থিত। মেলা শুরু হবে 29 জানুয়ারি, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। 2026 নতুন বছর 2026-এর 12 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা খোলা থাকবে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্টআপ, হস্ততাঁত ও হস্তশিল্প, স্বনির্ভর গোষ্ঠী বা SHG এবং নতুন উদ্যোক্তাদের উন্নয়ন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যেই এই মেলার আয়োজন বলে জানিয়েছে TIDCL। উৎপাদক ও ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন,
ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধি এবং শিল্প বাণিজ্যের প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। অন্যান্য বছরের মতন এবছরও বাঁশজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, বস্ত্র, পাট, শাড়ি, কাপড়, গয়না, গৃহস্থালী সামগ্রী, রাবার পণ্য, আসবাবপত্র এবং অটোমোবাইল ক্ষেত্র ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে উৎপাদক ও ব্যবসায়ীরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের পিএসইউ মেলায় অংশগ্রহণ করবেন। প্রতিদিন সন্ধ্যায় মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান থাকবে। এটা প্রতিবারই থাকে, এবারও থাকছে। প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্য। এখানে সকল নাগরিক এবং বৃহৎ আয়োজন যোগদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে সমস্ত ত্রিপুরাবাসীকে। অন্যান্য বছরের মতো এবছরও মেলায় অংশগ্রহণ করবেন বাঁশজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, বস্ত্র, পাট, শাড়ি, কাপড়, গয়না, গৃহস্থালী সামগ্রী, রাবার পণ্য, আসবাবপত্র ও অটোমোবাইল সহ বিভিন্ন ক্ষেত্রের উৎপাদক ও ব্যবসায়ীরা। পাশাপাশি থাকছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বা পিএসইউ স্টলও। মূল প্রদর্শনী প্রাঙ্গণে প্রায় 42,475 বর্গফুট এলাকা জুড়ে মোট 390টি ইউনিট স্টলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ইনডোর এক্সিবিশন হল, ত্রিপুরা হাট, টেকনোলজি প্যাভিলিয়ন ও ফুড কোর্টে অতিরিক্ত স্টল থাকবে, যা দর্শনার্থীদের আকর্ষণ বাড়াবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। মেলার প্রতিটি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য বিশেষ বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় সব শ্রেণীর মানুষকে এই বৃহৎ শিল্প ও বাণিজ্য উৎসবে অংশগ্রহণের জানানো হয়েছে আহ্বান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ। রবিবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অতীতের গৌরবময় ইতিহাস স্মরণ করার পাশাপাশি বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে কংগ্রেসের পথ চলার চিত্র তুলে ধরেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অন্যতম প্রধান ভূমিকা পালনকারী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল আগরতলায়। এই উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন করা হয় এবং দলের মনীষীদের প্রতি অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলি। 1885 সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই পেটেল, সুভাষচন্দ্র বসু সহ অসংখ্য মনীষীর ত্যাগ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের গণতান্ত্রিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কংগ্রেস। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশ শাসনের দায়িত্ব পালন করছে এই দল বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। 27 ডিসেম্বর আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আপনারা জানেন 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সভাপতিত্বে কংগ্রেস প্রথম অধিবেশন করেছিল এবং উনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন যে কংগ্রেস হলো ভারতবর্ষের রূপকার। কংগ্রেস আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা উন্নতশীল একটা রাষ্ট্র হিসেবে প্রতিনিধিত্ব করেছে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলব যে আজকে যে সরকার চলছে দিল্লিতে, সব দিকে অবনতি হচ্ছে। কংগ্রেস একমাত্র দল যারা ভারতবর্ষকে পুনরায় ঘুরিয়ে ডেভেলপমেন্ট করতে পারে। এটা আমি আপনাদের সামনে বলছি। বর্তমান প্রেক্ষাপটে কংগ্রেস নানা রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোচ্ছে। তবুও গণতন্ত্র রক্ষা, সংবিধানের মূল্যবোধ বজায় রাখা, সামাজিক ন্যায়, ধর্মনিরপেক্ষতা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রশ্নে আজও সক্রিয় ভূমিকা পালন করে চলেছে কংগ্রেস। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দলকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান এবং তৃণমূল স্তরে সংগঠন মজবুত করার উপর গুরুত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। যেমন বেকারদের একটা সমস্যা চলছে, আপনারা জানেন। রাজীব গান্ধী যে কংগ্রেস স্বপ্ন দেখিয়েছিলেন, ইন্দিরাজি দেখিয়েছিলেন এবং আমাদের প্রয়াত পণ্ডিত জওহরলাল নেহরু দেখিয়েছিলেন। এখন আমাদের কংগ্রেসের নেতা এবং সর্বভারতের
সারা বিশ্বের একজন একজন উদীয়মান সূর্য রাহুল গান্ধী আজকে বলছেন নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন যে কমিশন হয়েছে সেটা মোদিজি স্থাপন করেছে, মোদিবাদী নির্বাচন কমিশন। এতে ভারতবর্ষের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে পারে না। ভবিষ্যতের দিকে তাকিয়ে যুব সমাজকে সঙ্গে নিয়ে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে এগোনোর সংকল্প ব্যক্ত করেন কংগ্রেস নেতৃত্ব। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সাম্যের মতো বিষয়কে সামনে রেখে আগামী দিনে মানুষের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠান কেবল অতীতের গৌরব স্মরণ নয়, উপরন্তু বর্তমান বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেরাদুনে অধ্যয়নরত ত্রিপুরার চাকমা ছাত্রদের ওপর নৃশংস হামলা এবং খুনের ঘটনার পর পুলিশের দীর্ঘ শত্রুতা ও গাফিলতির অভিযোগে সরব হল ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। আগামী 29 ও 30 ডিসেম্বর একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। গত 9 ডিসেম্বর 2025 সন্ধ্যা আনুমানিক 6:15 নাগাদ দেরাদুনে স্থানীয় বাজারে যাওয়ার সময় মিচাল চাকমা ও অঞ্জল চাকমার উপর হামলা চালায় কয়েকজন স্থানীয় দুর্বৃত্ত। তাদেরকে চিংমিংকি, চাইনিজ, মোমোজ ইত্যাদি কটূক্তি করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দুর্বৃত্তরা। মিচাল চাকমা এর প্রতিবাদ জানিয়ে নিজেদের ভারতীয় ছাত্র পরিচয় তুলে ধরলে লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়। ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে অ্যাঞ্জেল চাকমার ঘাড় ও পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ দুজনকে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর পূর্ব ভারতের কয়েকজন ছাত্র সংগঠনের অভিযোগ, ঘটনার পর 9 ডিসেম্বর রাত 8টা থেকে 9টার মধ্যে স্থানীয় থানায় এফআইআর দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এমনকি 10 ও 11 ডিসেম্বর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও নথিভুক্ত করা হয়নি এফআইআর। একে চরম পুলিশি অবহেলা বলে আখ্যা দিয়েছে সংগঠন। পরবর্তীতে বিষয়টি সিনিয়র অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিকদের নজরে আনা হলে তাদের হস্তক্ষেপে অবশেষে 12 ডিসেম্বর 2025 তারিখে এফআইআর গ্রহণ করতে বাধ্য হয় পুলিশ। সম্পূর্ণ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার আগরতলা শহরে মোমবাতি প্রজ্বলন সমাবেশের আয়োজন করেছে সংগঠন। পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে 30 ডিসেম্বর বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। পিওরলি লয়ার ইন্ডিয়া, আমরা ভারতীয় মন থেকে, তারপরেও যদি আপনারা যে কাজ করতেছেন নর্থ ইস্টের বাইরে যে ধরনের আমাদের ব্যবহার করা হয়, কুরুচিকর মন্তব্য করা হয়, ব্যঙ্গাত্মক করা হয়, তারপরে আপনারা কিন্তু ভারত সরকার যে বাইরের যে ইন্ডিয়ান আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ানের বাইরে যারা আছে তারা কিন্তু আপনারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের ফোর্স করতেছেন যে আমরা যাতে ইন্ডিয়ারে হেড করি। ইন্ডিয়ারে হেড করার জন্য আপনারা ইনডাইরেক্টলি ফোর্স করতেছেন, সেরকম আমরা ভাবছি এখন। তো যেরকম যদি হয় আপনারা প্রকাশ্য বলে দেয় আপনারা আমাদের ভারতীয় না, আপনারা আলাদা হয়ে যান, আপনারা এরকম হবেন না, আমাদের সাথে মিশেন না। এটা আমাদের কি না চোখ ছোট, নাক ছোট রেখে কি আমাদের এরকম রিকোয়েস্ট করা হয়? তো এইরকম যাতে আজকে শুধু অ্যাঞ্জেল চাকমা না, আজকে যে কেউ হতে পারে নর্থ ইস্ট থেকে, সে নাগাল্যান্ড থেকে হতে পারে, সে মিজোরাম থেকে হতে পারে, সে আসাম থেকে হতে পারে, সে অরুণাচল থেকে হতে পারে। অরুণাচল থেকে আমরা দেখেছি গত কয়েক বছর আগে এরকম মারা হয়েছে, হ্যাঁ 2014-তে মেবি। তো এরকম যাতে নর্থ ইস্টের লোকদের জন্য যে ক্রিটিসিজম এটা বন্ধ করা অত্যন্ত দরকার এবং ভারত সরকারের কাছে আমরা আপিল করতেছি এইরকম ক্রিটিসাইজ যারা করা হয়েছে এর বিরুদ্ধে কঠোর আইন আনার দরকার, যার ফলে এই আইনের মাধ্যমে যে ক্রিটিসাইজ করা নর্থ ইস্টের লোকদের জন্য যাতে বন্ধ করা হয়। বিশালগড়ে বিএসএফ এর গাড়িতে হামলার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম রবিউল হোসেন। গত 7 নভেম্বর বিশালগড় বাজার এলাকায় বিএসএফ এর একটি গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং কর্তব্যরত বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করার মামলা লিপিবদ্ধ হয় থানায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনার পর বিশালগড় থানায় 5 জনের বিরুদ্ধে একটি মামলা
রুজু করে পুলিশ। তদন্ত নেমে ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত রবিউল হোসেন ঘটনার সময় হামলাকারীদের সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলে উঠে এসেছে প্রাথমিক তদন্তে। এদিকে এখনো 3 জন অভিযুক্ত পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন সম্ভাব্য এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 7/11/2025 আমাদের বিশালগড় কাউ মার্কেটে একটি ঘটনা হয়, যেখানে কিছু লোক আমাদের বিএসএফ এর লোকের উপর হামলা করে এবং সেখানে তাদের গাড়ির ভাঙচুর করে। তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার কেস নাম্বার 104/2025। ওই কেস বলে আমরা প্রথমে একজনকে অ্যারেস্ট করেছিলাম, অ্যারেস্ট করে তাকে আমরা আদালতে প্রেরণ করি। তো ওই কেসেই অভিযুক্ত দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তো গতকাল রাত্রে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আরেকজনকে আটক করি, যার নাম রবিউল হোসেন, ডাকনাম বলু। তাকে আমরা তার বাড়ি থেকে গতকাল রাত্রে অ্যারেস্ট করি এবং আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করছি। এমনিতেই সর্বমোট কতজনের নামে মামলাটা হয়েছিল? মামলা হয়েছে প্রায় 4 থেকে 5 জনের বিরুদ্ধে এবং আদার্স তাদের বিরুদ্ধে আমরা তদন্ত করে এবং ফুটেজ দেখে যারা এই কেসের সঙ্গে যুক্ত আমরা অতি সত্ত্বর তাদেরকেও আমরা অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই পর্যন্ত বিশালগড় থানা কতজনকে আটক করেছে? এই পর্যন্ত 2 জনকে আমরা আটক করেছি, বাকিরাও আমরা খোঁজখবর নিচ্ছি, তারা পলাতক আছেন, তাদেরকেও আমরা অতি সত্ত্বর অ্যারেস্ট করে আমরা আদালতে প্রেরণ করব। কালকে যাকে অ্যারেস্ট করেছেন মানে পুরো বাড়ি কোথায়? ওর বাড়ি হাসান হোসেন পাড়া, দুর্গানগর। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।